হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এপ্রিল মাসের যে অ্যাচিভার আছে সেই অ্যাচিভারের যে অনেকটা প্র্যাকটিস সেট আছে, WPSI, তারপর WP প্রিলি, তারপর কলকাতা পুলিশ প্রিলি, এই অনেকগুলো প্র্যাকটিস সেট আছে, সেগুলো সলভ করে দিতে। তো আজকে আমরা WPSI যে প্রিলির প্র্যাকটিস সেটটা আছে সেই প্র্যাকটিস সেটটা সলভ করব। ঠিক আছে, প্রথমে তোমরা মক টেস্ট দিয়ে নেবে। আমি এই অ্যাচিভারের যে পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা প্রথমে মক টেস্ট দেবে। মক টেস্টের মধ্যে 25-এর মধ্যে কার কত স্কোর হলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। অ্যাচিভারের 76 নম্বর থেকে আমাদের অঙ্ক আছে। প্রথমে বলা আছে শুভম তার আয়ের 35% তার স্ত্রীকে দেয় এবং 50% দেয় তার মেয়েকে, বাকি 45% সে তার নিজের জন্য রাখে। শুভমের আয় কত? তাহলে সবসময় আমাদের পার্সেন্টেজের অঙ্ক কী করতে হয়? 100 ধরে করতে হয়। তাহলে শুভমের আয় প্রথমে ধরে নিলাম যে প্রথমে শুভমের আয় ছিল 100 টাকা বা 100%। ঠিক আছে, তার মধ্যে এই 100-র 35% সে তার স্ত্রীকে দিয়েছে। তাহলে 100-র 35% মানে কত? সে 35 টাকা এই তার স্ত্রীকে দিয়েছে। মানে এইভাবে বের করতে পারো যে 100-র 35% উঠে কী হয়? তলায় 100 হয়। তাহলে এই 100 তো কাটাই যাবে, সমান 35। তাহলে 35 টাকা তার স্ত্রীকে দিয়েছে এবং 50%, এই 100-রই আবার 50%। ঠিক এইভাবেই বের করো যে 100-র 50% মানে কত? 50/100, এই কাটা গেল, সমান হচ্ছে 50 টাকা। 50 টাকা কি? তার মেয়েকে দিয়েছে। তাহলে 50 টাকা তার মেয়েকে দিয়েছে। তাহলে 100 টাকার মধ্যে তার স্ত্রী আর মেয়ে মিলে কত টাকা পেয়েছে? তাহলে 5 আর 85 টাকা পেয়েছে। তাহলে আর বাকি কত টাকা আছে তার কাছে? 100 টাকার মধ্যে সে 85 টাকা তার স্ত্রী আর মেয়েকে দিয়ে দিয়েছে। তাহলে বাকি আছে তার কাছে আর 15 টাকা। কিন্তু এখানে বলা আছে না, 450 টাকা বাকি আছে। তাহলে এই 15 ইউনিটের ভ্যালু কত? 450 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 3×15=45, 30 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু 30 হলে তার আয় কত? তাহলে তার আয় 100 টাকা ধরেছিলাম। তাহলে এখানে আমাদের 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 30-এর সাথে কী করতে হবে? আমাদের 100 গুণ করতে হবে। তাহলে এদিকে কত হবে? 3000 টাকা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন, যে কোনো একটি ভগ্নাংশের লব 200% এবং হর 350% বৃদ্ধি করা হয়, যার ফলে ভগ্নাংশটি 24 পূর্ণ হবে না। এই অঙ্কটা একটু ভুল আছে, 24 পূর্ণ হবে না, ভগ্নাংশটি 5/12 হয়, তবে মূল ভগ্নাংশটি কত? এখানে যদি তোমাকে বলতো যে 20% আর 350% বৃদ্ধির জায়গায় এখানে বলা থাকতো, যদি হয়তো বলা থাকতো 50% বৃদ্ধি, যে 50% বৃদ্ধি, তখন তোমরা কি করতে? তখন তোমরা এদিকে 150 লিখতে, যে প্রথমে পার্সেন্ট সবসময় 100তে হয়। 50% বৃদ্ধি বললে 100 যোগ করতাম, 60% বৃদ্ধি বললে 160। যদি বলতো 40% কম, তখন কি করতাম? 100 থেকে 40 মাইনাস করতাম, অর্থাৎ যদি বলতো 40% কম, তাহলে কি করতাম? 100 থেকে 40 মাইনাস করতাম, অর্থাৎ 60। ঠিক এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব, যে প্রথমে লবটাকে এক্স ধরবো, প্রথমে 200% বৃদ্ধি মানে 100-র সাথে সবসময় আমরা যোগ করবো, অর্থাৎ 300। তারপরে হরও 350 বৃদ্ধি, সবসময় পার্সেন্টেজ বৃদ্ধি বললে 100-র সাথে আমরা যোগ করব, এটা মনে রাখতে হবে। তাহলে 350 আর 100 যোগ করলে কত হবে? 450। এবার এটাকে করার পর, বৃদ্ধি করার পর যে ভগ্নাংশটা হবে সেটা কত হবে? 5/12 হবে। এবার এটাকে যদি কাটাকুটি করি, তাহলে এদিকে 5 দিয়ে কাটা দিলে 5 × 6 = 30, 5 × 9 = 45, 3 দিয়ে কাটা দিলে 3 × 2 = 6, 3 × 3 = 9। এবার সামনাসামনি কাটা যায়, 3 × 4 = 12, তাহলে 4 × 2 = 8, এক্স এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 5y। তাহলে x/y এটা ইকুয়াল টু কত হবে? তাহলে y এর সাথে 5 গুণ হয়ে আছে, তাহলে 5 ওপরে, নিচে 8, কারণ কোনাকুনি গুণ হয়। তাহলে x/y এটাই হচ্ছে মূল ভগ্নাংশ, সেটা কত? 5/8। কোশ্চেন 78, কত সময়ে 72 টাকা 6.1/4% বার্ষিক সুদে 81 টাকা হবে? তোমাদের এই অঙ্কটা কোথায় ভুল হবে? দেখো, যে এইটাকেই তোমরা সুদ ধরে নেবে, এইটাকে সুদ ধরে ডাইরেক্ট তোমরা সুদের মানে সময়ের এই অ্যান্সারটা করে নেবে, যে এই টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু রেট। এবার এখানে ইন্টারেস্টের জায়গায় তোমরা ধরে নেবে 81টাকে, নিয়ে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো এখানে আমাদের কি করে বুঝবো? দেখো, এখানে 72 এটা আমাদের প্রিন্সিপাল টাকা আছে, মানে এটা আসল। ঠিক আছে, এই 72 টাকা আমাদের আসল বলা আছে, আর এই 81 টাকা যখন আসলের থেকে বেশি দেওয়া থাকবে, মানে এখানে নিশ্চয়ই এখানে সুদ আর আসল যুক্ত হয়ে আছে। যদি এখানে আসলের থেকে, অর্থাৎ এই 72-এর থেকে কম থাকতো,
হয়তো 60 থাকতো, 55 থাকতো, যাই থাকতো, তখন সেটা হতো আমাদের সুদ। ঠিক আছে, যখন প্রিন্সিপালের থেকে বেশি থাকবে তখন এখানে নিশ্চয়ই আমাদের সুদ আর আসল কিন্তু যুক্ত আছে, অর্থাৎ অ্যামাউন্ট যেটাকে বলা হয় সুদ আর আসল। তাহলে এখান থেকে সুদ কত হবে, তাহলে ইন্টারেস্ট। তাহলে এখানে সুদ আর আসল থেকে যদি আসলটাকে মাইনাস করি তবে আমরা কি পাবো, ইন্টারেস্ট পাবো। তাহলে এদিকে কত হচ্ছে 8 9, অর্থাৎ এই 9 টাকা, এটা হচ্ছে কি এই 9 টাকা, এটা হচ্ছে আমাদের সুদ, ইন্টারেস্ট। এবার আমাদের টাইমের ফর্মুলা অ্যাপ্লাই করব যে 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত 9 টাকা, নিচে কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলা আছে কত 72 টাকা, ইন্টু রেট, রেট চার্জ, এটাকে যদি পূর্ণভাঙে 4 6 24 একে 25/4%। তাহলে এখানে 25/4, এই বাই 4টা উল্টে আবার ওপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে এখানে 25 দিয়ে কাটা দিলে 4 25 100, তাহলে 8 9 72, 4 দিয়ে 2 দিয়ে আবার এটা 2, তাহলে এখানে কত হলো 2 বছর হয়ে যাবে আমাদের কিন্তু এটার সঠিক অ্যান্সার। কোশ্চেন 79, 9,500 টাকা মূলধনের ওপর কোনো একজন ব্যক্তি 10 বছরে সুদ পায় মূলধনের 130%। তাহলে সুদটা কি পাবে, মূলধনের প্রিন্সিপালের 130%। প্রিন্সিপাল আমাদের বলা আছে 9,500 টাকা, তাহলে ইন্টারেস্ট কত পাবে, এই মূলধনের 130%। তাহলে 9,500 টাকার 130%, অর্থাৎ 130/100, সেই 130-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কাটা গেল, তাহলে এদিকে একটা শূন্য কেটে দাও, এদিকে একটা শূন্য কেটে দাও, তাহলে 950 গণিত কি 13, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, আর প্রিন্সিপাল হচ্ছে কত 9500। এটাকে আমরা কাটাকুটি করব না, সরি ওই গুণ করব না, কারণ আমাদের কাটাকুটিটা করতে হবে। এবার সুদের হার আমাদের বের করতে চেয়েছে, তাহলে রেট ইকুয়াল টু কী হবে, রেট ইকুয়াল টু হবে যে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত, তাহলে ইন্টারেস্ট অর্থাৎ সুদ পেয়েছি এই 950 গণিত 13, 950 গণিত 13, এটা হচ্ছে সুদ। নিচে প্রিন্সিপাল কত টাকা 9 5 2 0 গণিত টাইম কত আছে, টাইম বলা আছে 10 বছর, তাহলে ইন্টু 10। তাহলে এটাকে এবার আমাদের একটু কাটাকুটি করতে হবে, তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, এই 95 কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, তাহলে আমাদের যেটা পড়ে আছে 13 পড়ে আছে। তাহলে রেট কত পেলাম আমরা 13%, এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 80, একটি সুষম বহুভুজ, সুষম মানে অনেকগুলো বহুভুজ, ঠিক আছে, প্রতিটির অন্তকোণ এবং বহিকোণের অনুপাত 7:2 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। তাহলে সুষম বহুভুজের অন্তকোণ এবং বহিকোণের যে যোগফল সেটা হবে 180 ডিগ্রি। তাহলে অন্তকোণ আর বহিকোণ এটাকে ধরে নিলাম, একটাকে 7x আর একটাকে ধরে নিলাম 2x। ঠিক আছে, এবার এই দুটোর যোগফল অর্থাৎ 7x প্লাস 2x, এই দুটোর যোগফল আমাদের কত হবে 180 ডিগ্রি। এটা মনে রাখবে যে সুষম বহুভুজের অন্তকোণ এবং বহিকোণের যে যোগফল সেটা হবে 180 ডিগ্রি। তাহলে এদিকে হবে কত 9x, এটা ইকুয়াল টু কত 9x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, 9 দিয়ে কাটা দাও, 9 দুগুণে 18 অর্থাৎ 20 ডিগ্রি। এক্সের ভ্যালু 20 ডিগ্রি হলে কি হবে, 7xের ভ্যালু বের করো, 7 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি, আর এদিকে বহিকোণটা কত হবে, তাহলে এদিকে হচ্ছে 2 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে কত 20 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে আমাদের বলা আছে বহুভুজটির বাহু সংখ্যা কত। বাহু সংখ্যা বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে, তাই বাহু সংখ্যা অর্থাৎ এটাকে আমরা এ ধরে নিই, বাহু সংখ্যা বের করতে গেলে এই 360 ডিগ্রিকে আমাদের ভাগ করতে হবে কি বহির্কোণ দিয়ে। ঠিক আছে, এই বহিকোণ যত আছে সেটা দিয়ে, তাহলে বহিকোণ আমাদের কত আছে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে এই ডিগ্রি তো কাটা যাবে, 4 9 36, অর্থাৎ বাহু সংখ্যা হবে কটা 9টা। এ বছরের শুরুতে 1800 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর বি 2400 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজন সমান লভ্যাংশ পায়। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। এখানে দুই ধরনের কোশ্চেন থাকতে পারে, বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছে বা বি এর টাকাটা কত মাসের জন্য খেটেছে, আর একটা বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এ আর বি দুজন ব্যক্তি আছে। এবার এটার অনুপাতটা বের করে নাও, যে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এ ধরলাম 18
ইউনিট টাকা বিনিয়োগ করেছে, বি ধরলাম 24 ইউনিট টাকা বিনিয়োগ করেছে। এবার এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইনটু টাইম, এটা। তাহলে এখানে আমাদের প্রফিট বের করতে গেলে আমাদের ইনভেস্টটা পেয়েছি, টাইমটা বের করতে হবে। এবার এখানে বলা আছে বছরের শেষে দুজন সমান লভ্যাংশ পায়, কিন্তু বি কয়েক মাস পরে যুক্ত হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম যে এক্স মাস পর যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এর টাকাটা নিশ্চয়ই 12 মাসের জন্য খেটেছিল, যে এখানে বছরের শেষে বলা আছে, তাহলে এর টাকাটা নিশ্চয়ই 12 মাসের জন্য খেটেছিল। আর বি কত মাস পরে যুক্ত হয়েছিল আমরা জানি না, সেটা ধরে নিলাম এক্স মাস পর, বা এর টাকাটা 12 মাসের জন্য খেটেছিল আর বি এর টাকাটা এক্স মাসের জন্য খেটেছিল। যে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল এটা নয়, এই টাকাটা কত মাসের জন্য খেটেছিল সেটা আমরা বের করলাম, যে এক্স মাসের জন্য খেটেছিল। এবার কি বলা আছে, দুজনে সমান লভ্যাংশ পাচ্ছে, তাহলে এখানে প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইন্টু টাইম করলাম, এদিকেও আমাদের ইনভেস্ট ইন্টু টাইম করলাম, এটা ইকুয়াল টু লভ্যাংশ সমান কি করে হয়, এই 1:1, এইভাবেই তো আমাদের সমানটা হয়। তাহলে এটাকে যদি আমরা এই করি যে 18 গুণিত 12 অনুপাতটাকে যদি কি করব, ভাগ করব, তাহলে 24 গুণিত এক্স, আর এদিকে হচ্ছে 1/1, কোনাকুনি গুণ করলে কত হবে, 24 গুণিত এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 18 গুণিত 12, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটা দিলে 9, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 9 পেলাম। তাহলে এখানে 9 আমাদের সঠিক অ্যান্সার, কিন্তু আমাদের এই অ্যান্সার হবে না, ঠিক আছে। এই 9 অ্যান্সার কিন্তু আমাদের হবে না, এই 9 উত্তর এলো মানে কি, এই তোমরা এই 9 মাসটা অ্যান্সার করে দেবে, কিন্তু এখানে নয়। এখানে প্রশ্নতে বলা আছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে এখানে এই টাকাটা 9 মাস কি পেলাম, এই টাকাটা তার 9 মাস খেটেছিল, ঠিক আছে। এই এর টাকাটা 12 মাস খেটেছিল, বি এর টাকাটা এক্স মাস খেটেছিল, এক্স মাসের ভ্যালু কত পেলাম, তাহলে এখানে আমরা 9 পেলাম, তাহলে এই টাকাটা তার 9 মাসের জন্য খেটেছিল। এখানে বলা আছে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে 9-এর সাথে কত যোগ করলে আমাদের 12 বছর হয়, 3 যোগ করলে, তাহলে সে নিশ্চয়ই 3 মাস পরে যুক্ত হয়েছে, 3 মাস পরে যুক্ত হয়েছে বলেই তো তার টাকাটা 9 মাসের জন্য খেটেছে, তাহলে এখানে 3 মাস হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, যে সে 3 মাস পরে যুক্ত হয়েছিল। আর এখানে যদি বলতো বিয়ের টাকাটা কত মাসের জন্য খেটেছিল, তখন হতো কিন্তু 9 মাস, আর এখানে বলা আছে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, সে 3 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, তারপরেই তার জন্যই তো তার টাকাটা 9 মাসের জন্য খেটেছে, তাহলে এখানে 3 মাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোনো একটি পরীক্ষাতে বি 11.1/9% কম নাম্বার পায় এ এর থেকে, সি 12.1/2% বেশি নম্বর পায় বি এর থেকে, ডি এত % নম্বর পায় কম নম্বর পায় সি এর থেকে। যদি ডি এর প্রাপ্ত নম্বর 180 হয় তবে এ এর প্রাপ্ত নম্বর কত। তাহলে এখানে প্রথমে আমরা এই 11.1/9% মানে কত, এটা হচ্ছে আমাদের 1/9%, ঠিক আছে। যে এটার সাথে এটা পূর্ণ ভাঙো, যে 9 11 99 আর 1 যোগ করলে 100/9, আর পার্সেন্ট উঠে কি হয়, তলায় 100 হয়, তাহলে এই 100 কাটাই যাবে, সমান হচ্ছে 1/9। তাহলে এখানে আমাদের এই প্রথমে 1/9 পেলাম। এবার যার থেকে বলবে, এর থেকে বলা আছে, নিচেরটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তাহলে এখানে আমরা 3 জন আছে, 4 জন, এ বি সি ডি। বলা আছে কি এর থেকে এত % কম পাচ্ছে, তাহলে এ যদি 9 পায় তাহলে বি কত পাবে, এই 1 কম পেয়ে পাবে 8, ঠিক আছে। এবার বলা আছে কি সি এত % বেশি পাচ্ছে বি এর থেকে, তাহলে এত % মানে কি, 12 দুগুণে 24, 1 25, 25/2 মানে কত, 1/8, 25/2 মানে এইভাবেই আমরা বের করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে 1/8 এটা কি বেশি, ঠিক আছে, তাহলে এখানে একটু আমরা প্লাস দিয়ে রাখলাম। তাহলে এখানে এবার কি বলা আছে, বি এর থেকে বলা আছে, তাহলে বি যদি 8 পায়, তাহলে সি কত পাবে, 1 বেশি পাবে, তাহলে সি 9 পাবে, ঠিক আছে। এটাকে আমরা অনুপাতে কনভার্ট করব। এবার সি যদি, এবার কি বলা আছে, ডি 25% কম পাচ্ছে সি এর থেকে, তাহলে ডি 25% পাচ্ছে, 25% মানে কত, 1/4, এবার কম, তাহলে এখানে কি বলা আছে, সি এর থেকে বলা আছে, যার থেকে বলবে সেটাকে তলায় লিখবো। তাহলে 4 টাকা যদি সি পায়, তাহলে এই 4 ইউনিট যদি সি পায়, তাহলে এই কি বলা আছে, কম বলা আছে, তাহলে এখানে 3 টাকা পাবে ডি নিশ্চয়ই, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, এখানে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে সেটা দেখো। ডি এর প্রাপ্ত নম্বর বলা আছে 180, তবে এ এর প্রাপ্ত নম্বর কত, তাহলে এখানে আমরা এ আর ডি এর রেশিওটা বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এ আর ডি এর অ্যান্সারটা বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি
যে এ অনুপাত বি সেটাকে আমরা লিখলাম 9:8, বি অনুপাত সি সেটাকে লিখলাম আমরা 8:9, আর সি অনুপাত ডি সেটাকে লিখলাম 4:3। এবার আমরা কি জানি যে এই প্রথমের সাথে মানে প্রথমটিকে গুণ করলে প্রথমটা পেয়ে যাব, শেষের তিনটেকে গুণ করলে শেষেরটা পেয়ে যাব, কারণ আমাদের প্রথম আর শেষেরটাই তো দরকার, মাঝেরগুলো দরকার নেই, সুতরাং আমরা মাঝেরগুলো বের করব না। তাহলে এখানে 9 × 8 × 4 এটা পেয়ে গেলাম আমরা এ এর মান। আর ডি এর মানটা কি পাবো, এই 8 × 9 × 3 এটা পেয়ে গেলাম আমরা ডি এর মান। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো 9 আর 8, এদিকে 9 আর 8 কেটে যাচ্ছে, তাহলে এদিকে 4 পেয়ে গেলাম এর মান আর ডি পেয়ে গেলাম 3 এর মান। আর ডি এর মান বলা আছে 180 নম্বর, এখানে পেলাম আমরা 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 180, যেটা 3 ইউনিটের ভ্যালু 180। তাহলে এই 3-এর কত গুণ, 3 × 6 = 18 অর্থাৎ 60 গুণ, তাহলে 3-এর 60 গুণ। তাহলে এখানে বলা আছে এর প্রাপ্ত নম্বর কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট, তাহলে এটার 60 গুণ করে দাও, তাহলে 4 × 6 = 24, তাহলে 240 হয়ে যাবে কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে এর ভ্যালু 240। কোশ্চেন 83, যদি এ ইকুয়াল টু এটা হয়, বি ইকুয়াল টু এটা হয়, তবে এ এর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ এর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার তো কোনো ফর্মুলা হয় না, তাহলে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ারের মান বের করতে হবে আর এ বি এর মান বের করতে হবে। তাহলে এ বি মানে কি, এ গণিত বি, তাহলে এই √5 প্লাস 1 তলায় কত √5 মাইনাস 1, এটা হচ্ছে এ এর মান, এর সাথে বিটাকে গুণ করব, তাহলে এ গণিত বি পেয়ে যাব। তাহলে এদিকে √5 মাইনাস 1 আর এদিকে হচ্ছে √5 প্লাস 1, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, সুতরাং আমাদের পড়ে থাকবে কি, এই সবই তো কেটে গেল। তাহলে এ গণিত বি এর যে ভ্যালু, অর্থাৎ এটাকে আমরা লিখে রাখছি এ বি ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, আর এবার এ প্লাস বি এর মানটা বের করো, তাহলে এ প্লাস বি, তাহলে এখানে √5 প্লাস 1 তলায় কত √5 মাইনাস 1, এটা হচ্ছে এ, আর বি অর্থাৎ প্লাস বি, তাহলে এখানেও আমরা প্লাস দেবো, বি এর ভ্যালু কত √5 মাইনাস 1 আর এদিকে হচ্ছে কত √5 প্লাস 1। তাহলে এদিকে এই তলায় এই দুটো আমাদের লসাগু হয়ে যাবে, একটা √5 মাইনাস 1 আর একটা কত √5 প্লাস 1। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমাদের লসাগু হয়ে যায়, তাহলে এইটা আর এটা তো কাটা যাবে, সুতরাং আমাদের এইটা পড়ে থাকবে, এটার সাথে এদিকে দেখো আর একটা পড়ে আছে, তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে, যে এটার স্কোয়ার হয়ে যাবে, যে √5 প্লাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস এবার একই রকমভাবে এইটা আর এই √5 প্লাস 1 √5 প্লাস 1 কাটা যাবে, সুতরাং এই ওপরটার সাথে এটা আমাদের গুণ হয়ে যাবে, তাহলে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার নিচেরটা দেখো, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে একটা এ মাইনাস বি একটা এ প্লাস বি, এটার আমাদের ফর্মুলা হয় কি, এটার আমাদের ফর্মুলা হয় যে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা। তাহলে এই পাশে আমরা লিখছি, কালারটা একটু চেঞ্জ করি, যে এই পাশে আমরা লিখছি যে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, তাহলে √5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এটার ফর্মুলাই কি, একটা √5 প্লাস 1, এটা √5 মাইনাস 1। এবার উপরে দেখো একটা ফর্মুলা হবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, যে এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে √5 তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2a মানে এটাকে √5 ধরেছি, বি মানে কত 1 ধরেছি। ঠিক আছে, প্লাস হচ্ছে বি এর স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার, এটা হলো। তারপরে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটা দিলাম, এই যোগ চিহ্নটা এখানে লিখলাম। এবার তার পাশে কি √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে √5 তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ এর স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 2a আর বি মানে হচ্ছে 1। ঠিক আছে, আর এদিকে হচ্ছে প্লাস 1 এর স্কোয়ার মানে 1। এবার তাহলে এখানে এই আমরা কি জানি, স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে এইদিকে ওপরে কত পড়ে থাকলো, ওপরে পড়ে থাকলো 5। ঠিক আছে, প্লাস এই 2 আর 1 গুণ করলে 2 হয়, তাহলে 2√5, তাহলে এদিকে হলো 2√5 যোগ চিহ্ন, এদিকে 1 এর স্কোয়ার কত হয়, এদিকে 1 এর স্কোয়ার 1 হয়, প্লাস একই রকমভাবে 5 এর স্কোয়ার, এদিকে স্কোয়ার আর 5 কাটা যাবে, মাইনাস 2√5 প্লাস 1।
এটা তলায় কত, তাহলে এদিকে স্কোয়ার আর রুট কাটা যাবে এদিকেও, তাহলে 5 আর 1-এর স্কোয়ার তো একই হয় 1, তাহলে এদিকে 2 আর এই 2√5 আর 2√5 প্লাস আর মাইনাস তো কাটা যাবে, তাহলে এদিকে দেখো 5 আর 1 হচ্ছে 6, 6 আর 5 11 আর 1 হচ্ছে 12, তাহলে ওপরে কত পেলাম, ওপরে আমরা 12 পেলাম। ঠিক আছে, উপরে কত পেলাম 12 আর নিচে 5 - 1 4, তাহলে এদিকে কত পেলাম 4 3 12। ঠিক আছে, তাহলে 3, তাহলে a প্লাস b এর ভ্যালু, a প্লাস b এর ভ্যালু কত পেলাম 3 পেলাম। এবার তাহলে a এর স্কোয়ার, এবার আমাদের a প্লাস b এটা পেলাম, তাহলে এবার আমরা a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব, যে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস কি -2ab। ঠিক আছে, -2ab, তাহলে a প্লাস b এর ভ্যালু আমরা 3 পেয়েছি, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2 গুণিত a b এর ভ্যালু কত পেয়েছি 1 পেয়েছি, তাহলে 1, তাহলে এদিকে 9 - 2 অর্থাৎ 7, তাহলে a এর স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু কত পেলাম 7 পেলাম। এবার এখানে আমরা মানটাকে পুট করব, তাহলে a এর স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে আমরা a এর স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু কত পেয়েছি 7 পেয়েছি, তাহলে এটাকে আমরা এই কোথায় লিখছি, এখানে লিখছি, তাহলে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ভ্যালু কত পেলাম 7 পেলাম, 7 প্লাস a b এর ভ্যালু কত পেয়েছি, a b এর ভ্যালু আমরা 1 পেয়েছি, তাহলে 1 লিখলাম। একই রকমভাবে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ভ্যালু কত, তাহলে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমরা 7 পেয়েছি, তাহলে নিচে 7 লিখলাম। এবার মাইনাস a b আছে, তাহলে মাইনাস a b এর ভ্যালু কত 1 পেয়েছি, তাহলে এদিকে 1 লিখলাম। তাহলে ওপরে কত 8, তলায় কত 6, 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে এখানে আমাদের 4/3 হয়ে যাবে কিন্তু এটার সঠিক অ্যান্সার। এরপর কোশ্চেন 84, 200 মিটার দৌড় এ এবং বি যথাক্রমে 22 সেকেন্ড ও 25 সেকেন্ডে অতিক্রম করে। এ যখন দৌড়ের অন্তিম স্থানে পৌঁছবে তখন বি কত দূরে থাকবে। তাহলে 200 মিটার দৌড় এ এবং বি যথাক্রমে 22 সেকেন্ড ও 25 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, 25 সেকেন্ডে অতিক্রম করেছে, মানে এটাকে আমি একটু ঘুরিয়ে লিখব যে 25 দ্বারা, মানে এ 22 সেকেন্ডে অতিক্রম করে আর বি 25 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 25 সেকেন্ডে বি দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে 200 মিটার। মানে এই 25 সেকেন্ড সে 22 সেকেন্ডে পৌঁছে গেছে আর বি এর টাইমটা লেগেছে 25 সেকেন্ড। এই 25 সেকেন্ড আমরা টাইমটাকে ধরবো যে 25 সেকেন্ড দ্বারা যে বি এর যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে 200 মিটার, মানে 25 সেকেন্ডে বি 200 মিটার যেতে পারে। তাহলে এখানে সে 22 সেকেন্ডে সে কত মিটার গেছে সেটা আমরা বের করব। ঠিক আছে, যে 22 সেকেন্ডে বি কত মিটার গেছে, ঠিক আছে, মানে তার দূরত্বটা। তাহলে এখানে এই 1 সেকেন্ডে কত হবে, তাহলে 1 সেকেন্ডে হবে 200/25 মিটার গেছে, তাহলে 22 সেকেন্ডে কত হবে, তাহলে ইন্টু 22 হয়ে যাবে। তাহলে এখানে যদি কাটাকুটি দেই তাহলে এদিকে 8 25 হচ্ছে 200, 8 দুগুণে 16 176, 8 দুগুণে 16 176। ঠিক আছে, 176 মিটার কিন্তু এই 22 সেকেন্ডে কিন্তু বি গেছে। এবার বলা আছে এ যখন দৌড়ের অন্তিম স্থানে পৌঁছবে তাহলে বি কত দূরে পৌঁছাবে। তাহলে এই যখন 200 মিটার স্থানে পৌঁছবে তাহলে বি এই 22 সেকেন্ড 176 মিটার পৌঁছবে, তাহলে কত মিটার দূরে থাকবে। তাহলে 200 থেকে 176 মাইনাস করো, সমান কত হবে, এদিকে 24, অর্থাৎ 24 মিটার কিন্তু তারা দূরে থাকবে। একটি পরীক্ষায় অংশমান ইংরেজিতে বিজ্ঞানের থেকে দ্বিগুণ নম্বর পেয়েছে। ইংরেজি বিজ্ঞান ও অঙ্কে তার প্রাপ্ত নম্বর 180 নম্বর। ইংরেজি এবং অঙ্কে তার প্রাপ্ত নম্বরের অনুপাত 2:3। 3টে সাবজেক্ট আছে। ঠিক আছে, ইংরেজি, বিজ্ঞান অর্থাৎ সায়েন্স, আর একটা কি অঙ্ক অর্থাৎ ম্যাথ। এবার তাদের ইংরেজি আর অঙ্কের যে নম্বরের অনুপাত 2:3, ইংরেজি আর অঙ্ক তাহলে 2:3, এটাকে আমরা এখানে লিখলাম। এবার ইংরেজিতে বিজ্ঞানের থেকে দ্বিগুণ, ইংরেজিতে কি পাবে, বিজ্ঞানের থেকে দ্বিগুণ, তাহলে বিজ্ঞান নিশ্চয়ই 1 পেয়েছে, কারণ এর দ্বিগুণ হচ্ছে কি 2, কারণ সে ইংলিশে দ্বিগুণ পেয়েছে প্রথম লাইনটা। এবার বলা আছে কি 3টে, অর্থাৎ এটাকে আমি এক কাজ করি, ধরে নিই যে x, তাহলে এদিকে 2x, এদিকে হচ্ছে 1x আর একদিকে হচ্ছে 3x। এবার এই
তিনটেকে যদি প্রাপ্ত নম্বর অর্থাৎ এই তিনটেকে যোগ করে আমরা 180 বলা আছে প্রাপ্ত নম্বর, আর এখানে আমরা যোগ করলে কত হবে 3 2 5 6x, ঠিক আছে। এখানে তিনটেকে যোগ করলে কত হবে 6x, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত 180, তাহলে 6x এর ভ্যালু কত 180, তাহলে x এর ভ্যালু কত 3 6 18 অর্থাৎ 30। তাহলে এখানে বলা আছে সে বিজ্ঞানে কত নম্বর পেয়েছে, তাহলে বিজ্ঞানে সে 1x x এর ভ্যালু, তাহলে 1 গণিত x এর ভ্যালু কত 30, তাহলে এখানে সে কিন্তু 30 নম্বর পেয়েছে। যদি ইংলিশে বলতো তাহলে এখানে 2 এর সাথে x অর্থাৎ 30 গুণ করতাম, ম্যাথ যদি বলতো তাহলে 3 এর সাথে x গুণ করতাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বিজ্ঞানটা চেয়েছে, তাহলে 30 হয়ে যাবে কিন্তু এটার সঠিক অ্যান্সার। 4 জন পুরুষ 6 জন মহিলা মিলে একটি কাজ 8 দিনে করতে পারে, 3 জন পুরুষ 7 জন মহিলা মিলে একই কাজ 10 দিনে করতে পারে, 10 জন মহিলা এই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 4 জন পুরুষ অর্থাৎ 4 ম্যান, ঠিক আছে, এবং বলা থাকলে যোগ ও বলা থাকলে সমান, তাহলে 4 জন ম্যান প্লাস 6 জন ওম্যান কত দিনে 8 দিনে কাজটা করতে পারে। আর এদিকে আবার কি বলা আছে, এদিকে আবার বলা আছে 3 জন ম্যান প্লাস হচ্ছে কি 7 জন ওম্যান কত দিনে কাজটা করতে পারে, একই কাজ 10 দিনে কিন্তু কাজটা করতে পারে। 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে কত হবে 5। এবার এটাকে যদি গুণ করি তাহলে 4 4 16 ম্যান প্লাস 4 6 24 ওম্যান, এটা ইকুয়াল টু 3 5 15 ম্যান প্লাস 5 7 35 ওম্যান। ম্যানগুলোকে একদিকে করে নিই, তাহলে 16 ম্যান প্লাস 15 ম্যানটা এদিকে মাইনাস 15 ম্যান হবে, এটা ইকুয়াল টু 35 ওম্যান, এই প্লাস 24 ওম্যানটা এদিকে মাইনাস 24 ওম্যান। 16 থেকে 15 মাইনাস করলে একটা এম পড়ে থাকবে, এটা ইকুয়াল টু কত, এদিকে হচ্ছে 6 5 11 ওম্যান, তাহলে এদিকে হচ্ছে ম্যান বাই ওম্যান ইকুয়াল টু কত হবে, তাহলে ওম্যানের সাথে 11 গুণ হয়ে আছে, তাহলে 11 ওপরে নিচে 1, তাহলে ম্যানের এফিসিয়েন্সি 11, ওম্যানের এফিসিয়েন্সি 1। এবার দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, তাহলে এটাকে আমরা নিচ্ছি, তাহলে এটাকে যদি নিই তাহলে কত হবে 4 ম্যানের এফিসিয়েন্সি কত 11, তাহলে 4 × 11, মানে এটাকে আমরা এইভাবে লিখি যে 4 ম্যান প্লাস 6 ওম্যান কত দিনে কাজটা করছে 8 দিনে কাজটা করছে, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 10 জন ওম্যান অর্থাৎ 10 ওম্যান কত দিনে কাজটা করবে, অর্থাৎ আমরা ধরে নিলাম ডি দিনে কাজটা করবে। ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 11, তাহলে 4 গণিত 11 প্লাস 6 গণিত ওম্যানের এফিসিয়েন্সি 1, ঠিক আছে। তাহলে এটা গণিত 8, এটা ইকুয়াল টু 10 গণিত ওম্যানের এফিসিয়েন্সি কত 1, তাহলে এইদিকে 1 গণিত হচ্ছে দিন, তাহলে এদিকে 4 11 44 আর 6 যোগ করলে কত হবে 50 গণিত 8, এটা ইকুয়াল টু হচ্ছে 10 গণিত 8। তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, তাহলে ডি ইকুয়াল টু কত হবে 5 8 40, তাহলে 40 দিনে কিন্তু 10 জন মহিলা কাজটা 10 দিনে কাজটা করতে পারবে। একটি সেনা শিবিরে 95 জন সেনার জন্য 200 দিনের খাবার মজুদ ছিল, 5 দিন পর 30 জন সেনা অন্য শিবিরে চলে গেল, এখন এই খাবার কতদিন চলবে। এটাও এমন ফর্মুলা। 95 জন শিবির ছিল, ঠিক আছে, 95 জন শিবির ছিল, 200 দিনের খাবার জোগাড় করে মানে মজুদ ছিল, কিন্তু এই 5 দিন পর 30 জন সেনা অন্য জায়গা কিন্তু চলে গেছে, তাহলে এই 5 দিন কিন্তু তারা খাবার খায়নি, তাহলে 200 দিনের মধ্যে তারা 5 দিন খাবার খায়নি, তাহলে কতদিন খাবার খেয়েছে, তাহলে 200 থেকে 5 মাইনাস করে দাও, অর্থাৎ 195 দিন খাবার খেয়েছে, ঠিক আছে। এটা ইকুয়াল টু কি 30 জন সেনা অন্য শিবিরে চলে গেল, তাহলে 95 জন ছিল, এবার 30 জন কিন্তু কি হলো অন্য শিবিরে চলে গেছে, তাহলে বাকি আছে আর কত 65 জন, তাহলে 65 জন সেনা আর বাকি আছে, এই খাবারটার কতদিন চলবে ডি দিন চলবে, তাহলে 5 দিয়ে কাটা দাও 5 19 95, 5 দিয়ে কাটা দাও 5 13 65, 13 দিয়ে কাটা দাও 13 13 5 13 65, তাহলে দিন ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 19-এর সাথে 15 গুণ করতে হবে, 15টাকে একটু ব্রেক করে নিই 5 × 3, তাহলে 50 আর 45 95 95 × 3, তাহলে 3 5 15 5, আর এদিকে 3 9 27 আর একে হচ্ছে 28, 285 দিন কিন্তু চলবে, যেটা আমাদের অপশান সি এটা সঠিক অ্যান্সার। একটি নলের গতি অপর নলের 3 গুণ,
তাহলে ধরলাম এ একটা নল আছে আর বি একটা নল, অপর নলের 3 গুণ, মানে একটা নল যদি 1 ইউনিট হয় তাহলে অপর নল হবে 3 ইউনিট। এবার এখানে বলা আছে যদি দুটি নল একত্রিতভাবে খালি চৌবাচ্চাটিকে 36 মিনিটে ভর্তি করে তবে ধীরগতির নলটি চৌবাচ্চাটিকে কত সময়ে ভর্তি করতে পারবে। এখানে টোটাল আমরা এই ট্যাঙ্কের ক্যাপাসিটিটা বের করব, ঠিক আছে। এখানে টোটাল আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটিটা বের করব, অর্থাৎ টিসি আমরা এটাকে লিখছি যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার এই যখন ওয়ার্কের সাথে, যখন এটা আমাদের ওয়ার্ক এত মিনিটে ভর্তি করছে, যখন ওয়ার্কের সাথে যখন ইফিসিয়েন্সি গুণ করব তখন আমরা কি পাবো, টোটাল ওয়ার্কটা আমরা পেয়ে যাব, মানে টোটাল আমরা ক্যাপাসিটিটা পেয়ে যাব। ট্যাঙ্কের ক্ষেত্রে টোটাল ক্যাপাসিটি, আর টাইম অ্যান্ড ওয়ার্কের যদি অঙ্ক থাকে সময় কার্যর, তখন আমাদের কি পাবো, টোটাল ওয়ার্ক। এটা মনে রাখবে। তাহলে এখানে আমরা এই টোটাল ক্যাপাসিটিটা যখন বের করছি তখন কি করব, এই ওয়ার্কের সাথে ইফিসিয়েন্সিটাকে গুণ করব। তাহলে ওয়ার্ক 36 মিনিটের ট্যাঙ্কটা ক্যাপাসিটি করছে, মানে 36 মিনিটে ভর্তি করছে, মানে এটা তার ওয়ার্ক। আর ইফিসিয়েন্সি কত, তাহলে দুটি নল বলা আছে, তাহলে দুটি নলের ইফিসিয়েন্সি কত, 3 আর 1 4 ইউনিট, ঠিক আছে। তাহলে 3 আর 1 4 ইউনিট, তাহলে এই দুটো নলের ইফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। যদি এখানে বলতো যে প্রথম নলটি, তাহলে এখানে প্রথম নল গুণ করতাম, যদি বলতো দ্বিতীয় নল তখন তৃতীয় নলটা গুণ করতাম। এখানে দুটো নলই বলা আছে, তাহলে দুটো নলের ইফিসিয়েন্সিটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে টোটাল ক্যাপাসিটি পেয়ে যাব, তাহলে 4 6 24 3 4 12 14 144 ইউনিট। এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার বলা আছে ধীরগতির নলটি চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। তাহলে কোনটা ধীরগতির নল, যার ইফিসিয়েন্সি কম থাকবে সেটাই ধীরগতির নল। তাহলে এই 1 ইউনিট এটাই হচ্ছে আমাদের ধীরগতির নল। আর টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 144 ইউনিট। তাহলে এই 1 ইউনিট করে এই 144 ইউনিটের ট্যাঙ্কটা ভর্তি করতে সময় লাগবে কত, 144 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 144 মিনিট, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি গাড়ি কোনো দূরত্বকে 10 ঘন্টায় অতিক্রম করে যদি এই যাত্রাপথের অর্ধেক 40 কিলোমিটার ঘন্টা গতিতে এবং বাকি দূরত্ব 60 কিলোমিটার ঘন্টা গতিতে সম্পূর্ণ করে, তাহলে একই দূরত্ব কত। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে টোটাল দূরত্বটা হচ্ছে x মিটার, ঠিক আছে। এখানে কিলোমিটার আছে, তাহলে x কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্বটা। টোটাল টাইমটা বলা আছে আর এখানে গতিবেগ বলা আছে, তাহলে এখান থেকে আমরা টাইম ইকুয়াল টু কী বের করতে পারবো, যে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে x কিলোমিটার আর বাই গতিবেগ কত আছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা, প্লাস টোটাল টাইম যেহেতু বলা আছে যে টোটাল 10 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন লিখব। একই রকমভাবে দূরত্বটা উপরে লিখব। এবার আরেকটার গতিবেগ কত, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু যে টাইম সেটা হচ্ছে 10 ঘন্টা। 40 আর 60 লসাও কত হবে, 120 ইউনিট। 120 ইউনিট হলে এই 40কে 120 দিয়ে ভাগ করলে কত হবে, 3, 3-এর সাথে x গুণ করলে হবে 3x। একই রকমভাবে 2x, এটা ইকুয়াল টু কত, 10, তাহলে এখানে 3x আর 2x 5x, এটা ইকুয়াল টু কত, 12। 120-র সাথে 10 গুণ করলে কত হবে, 1200। তাহলে 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 5 20, 0, অর্থাৎ 240 কিলোমিটার। এবার বলা আছে তাহলে এই দূরত্ব কত, মানে সে একবার যাচ্ছে অর্ধেক পথ আবার সে আসছে, তাহলে এখানে আমরা এইটা x কিলোমিটার ধরেছিলাম, সে যাচ্ছে x কিলোমিটার আবার আসছে x কিলোমিটার, টোটাল তার কিলোমিটারটা কত হচ্ছে 2x কিলোমিটার। এবার এখানে আমাদের এটাই কি বলেছে, টোটাল পথটা অর্থাৎ এই দূরত্বটা, এখানে এই দূরত্ব জায়গায় যদি টোটাল দূরত্ব মোট দূরত্ব বলতো তবে আমরা এটা করতাম, যেখানে x কিলোমিটার এটা আমরা ধরেছি, এটা হচ্ছে অর্ধেক পথ যাওয়ার, বাকি পথের আবার x কিলোমিটার, ঠিক আছে। তাহলে এইটা প্রথমটা হচ্ছে অর্ধেক আর এই বাকিটা হচ্ছে এটার টোটাল পথটা কত, 2x কিলোমিটার। তাহলে 2 ইন্টু এক্সের ভ্যালু কত পেলাম, 240। তাহলে 2 ইন্টু 240 অর্থাৎ কত হবে, 4, 4 দুগুণে 8, 0, অর্থাৎ 480 কিলোমিটার, ঠিক আছে। 480 কিলোমিটার, এটাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার, যে এই দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। একটি নৌকা স্রোতের বিপরীত দিকে 48 মিনিটে 12 কিলোমিটার দূরত্ব যায়, যদি স্রোতের গতি 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতি কত। তাহলে এখানে এবার স্রোতের গতিবেগটা আমরা বের করতে পারবো, স্রোতের বিপরীত দিকে মানে আমরা প্রতিকূলে গতিবেগটা বের করতে পারবো, যে গতিবেগ ইকুয়াল টু কি, যে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার বাই সময় হচ্ছে কত, 48 মিনিট। মিনিটটাকে আমাদের ঘন্টাতে করতে হবে, কারণ কিলোমিটার প্রতি মিনিট হয় না, কিলোমিটার প্রতি ঘন্টা হয়।
তাহলে এখানে 48কে আমরা 60 দিয়ে ভাগ করব, কারণ মিনিটকে ঘন্টায় করতে গেলে কি করতে হয়, এই 60 দিয়ে ভাগ করে দিতে হয়। এই 60 দিয়ে যে ভাগটা উল্টে আবার কি হবে, ওপরে চলে যাবে। তাহলে 4 বারং 48, 4 15 60। তাহলে প্রতিকূলে যে গতিবেগ সেটা হচ্ছে 15 মিটার প্রতি কিলোমিটার কিমি প্রতি ঘন্টা। এবার আমাদের স্রোতের গতিবেগ বলা আছে কত, 2 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে। এবার এখানে আমাদের কি নৌকার গতিবেগ বের করতে হবে। তাহলে আমরা বোট স্পিডের ফর্মুলা কি জানি, যে বোট স্পিড ইকুয়াল টু হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটা আমরা জানি। তাহলে এখানে আমাদের প্রতিকূল বলা আছে কিন্তু অনুকূলটা আমরা বলা নেই, ঠিক আছে। তাহলে অনুকূলটা আমরা বের করব, কি করে বের করব, কারণ এই স্রোতের গতিবেগ ইকুয়াল টু আমরা কি জানি, যে স্ট্রিম স্পিড ইকুয়াল টু কি জানি, যে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2, এটা জানি। আর স্রোতের গতিবেগ আমাদের 2 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, তাহলে 2 এটা ইকুয়াল টু কি, অনুকূল মাইনাস প্রতিকূল কত বলা আছে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা বাই 2। তাহলে 2 এর সাথে 2 গুণ করে দাও কোনাকুনি 4, এটা ইকুয়াল টু কত, a মাইনাস 15। তাহলে এইদিকে কত হবে, a ইকুয়াল টু কত হবে, এদিকে তো সমানের এর সামনে 4 ছিল, মাইনাস 15টাকে সমানের এদিকে গেলে প্লাস 15 হয়ে যাবে। তাহলে এদিকে কত হবে, এই 4 আর 15 যোগ করলে হবে 19। তাহলে অনুকূলে যে গতিবেগ সেটা পেয়ে গেলাম 19 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে মানটা পুট করো, তাহলে এদিকে কত হবে, অনুকূলে গতিবেগ পেলাম 19 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে গতিবেগ পেয়েছি 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা বাই 2। তাহলে 19 আর 15 যোগ করলে কত হবে, 34 বাই 2 মানে কত, 17 কিলোমিটার প্রতি ঘন্টা। যে বোট স্পিড হবে 17 কিলোমিটার প্রতি ঘন্টা। 530 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 70 টাকা বেশি পায়, বি সি এর থেকে আবার 80 টাকা বেশি পায়। তাহলে 3 জন আছে, এ আছে, বি আছে আর একজন সি আছে। এ বি এর থেকে 70 টাকা বেশি পায়, বি আবার সি এর থেকে 80 টাকা বেশি পায়। তাহলে এই অঙ্কটা আমাদের শেষ দিক থেকে করতে হবে। সি এর থেকে বলা আছে সি যদি x টাকা পায় তাহলে এই বি নিশ্চয়ই পাবে x প্লাস 80 টাকা। আর এ কত পাবে, এ পাবে আবার বি এর থেকে 70 টাকা বেশি। তাহলে বি কত পাচ্ছে, এক্স প্লাস 80 টাকা পাচ্ছে, এর থেকে 70 টাকা বেশি পাবে, তাহলে প্লাস 70 মানে কত, এক্স প্লাস হচ্ছে কত, 150 টাকা। তাহলে এ পাবে এক্স প্লাস 150 টাকা। এবার 3 জনে মিলে 530 টাকা পাচ্ছে। তাহলে এখানে 3 জনে মিলে কত পাবে, তাহলে এই তিনটে যোগফল কত হবে, এক্স প্লাস হচ্ছে কত, 150 প্লাস এক্স প্লাস হচ্ছে কত, 80 প্লাস এক্স, এটা হচ্ছে 3 জনে টাকাটা পাবে, কিন্তু এটার ভ্যালু বলা আছে কত, 530 টাকা। তাহলে 3টে এক্স অর্থাৎ যোগ করলে হবে 3x, আর 150 আর 80 যোগ করলে কত হবে, এদিকে 50 230, তাহলে 150 আর 80 যোগ করলে কত হবে, 230, তাহলে প্লাস 230, এটা ইকুয়াল টু কত, 530। তাহলে এদিকে প্লাস 230টা এদিকে মাইনাস 230 হয়ে যাবে, তাহলে এদিকে কত হচ্ছে 300। তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে কত, 300। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হচ্ছে 100। ঠিক আছে, x এর ভ্যালু আমরা 100 টাকা পেলাম। এদের ভাগের অনুপাত চেয়েছে, তাহলে এদের অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে x প্লাস 150 মানে 100, x এর ভ্যালু তো 100 প্লাস 150 কত হবে, 250 এর ভ্যালু। বি এর ভ্যালু কত হবে, x প্লাস 80, x এর ভ্যালু 100 অর্থাৎ 180, আর সি এর ভ্যালু কত, এটা হচ্ছে 100। তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, তাহলে 25:18:10। এরপর নেক্সট কোশ্চেন, এবিসি এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের খরচের অনুপাত 8:9:15। যদি এর সঞ্চয়ে মোট আয়ের 1/4 ভাগ হয় তাহলে এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত হবে। তাহলে এই অঙ্কটা একটু বড় হবে, কারণ এটা যেহেতু এই ডাব্লিউপির এসআই, একটু তো হাই লেভেলের অঙ্ক থাকতেই হবে। তো এই অঙ্কটা কি করে করবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে আয়ের রেশিও সেটা আমরা একটাকে 7x ধরলাম, আর একটাকে 9x ধরলাম, আর একটাকে 12x ধরলাম, ঠিক আছে। আর এদিকে যে খরচ অর্থাৎ ব্যয়ের রেশিওটাকে আমরা ধরলাম 8y, আর একটা হচ্ছে 9y, আর একটা হচ্ছে কত, 15y, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যয়ের রেশিও। এবার এর সঞ্চয় কি করে হয়, আয় থেকে ব্যয় মাইনাস করলে সঞ্চয় হয়। যে আমি যত টাকা আয় করলাম, আয় থেকে আমি ব্যয় মাইনাস করব তবে সঞ্চয় পাবো। তাহলে এখানে আয় হচ্ছে আমাদের এটা ইনকাম, আর এটা হচ্ছে আমাদের ব্যয়, ঠিক আছে, খরচ। তাহলে আয় থেকে ব্যয় মাইনাস করলে খরচ পাবো। তাহলে 7x মাইনাস 8y,
তাহলে খরচ এটা ইকুয়াল টু কত পাবো, যে 7x মাইনাস 8y, এটা আমরা খরচ পেলাম। সরি, আয় থেকে খরচ অর্থাৎ ব্যয় মাইনাস করলে সঞ্চয় পাবো, তাহলে আয় থেকে আমরা সঞ্চয় মাইনাস আয় থেকে ব্যয় মাইনাস করলাম, তাহলে আমরা সঞ্চয় পেলাম। এবার এটা ইকুয়াল টু কী বলা আছে, এটা আমাদের মোট আয়ের 1/4 ভাগ হয়। তাহলে মোট আয় কত আমাদের, মোট আয় আমাদের বলা আছে, দেখো এখানে বলা আছে আমাদের এই এর মোট আয়, ঠিক আছে, এর যে সঞ্চয় মোট আয় মানে কত, 7x, এই 7x-এর 1/4 অংশ, 7x-এর 1/4 অংশ। 4টাকে যদি এদিকে গুণ করি তাহলে 4 7 28x মাইনাস 4 8 32y, এটা ইকুয়াল টু হচ্ছে কত, 7x। ঠিক আছে, তাহলে 28 থেকে 28x, এই 7xটাকে এদিকে নিয়ে চলে এলে কত হবে, এই 28x থেকে 7x মাইনাস দিলে কত হবে, 21x, এটা ইকুয়াল টু কত, 32y, মাইনাস 32yটা সমানের এদিকে গেলে প্লাস 32 হয়। তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু বের করব, তাহলে এখানে তলায় 21টা চলে আসবে, তাহলে 32y বাই 21। এবার এখানে আমাদের যেটা করতে হবে, এবার বলা আছে এ বি সি এর সঞ্চয়ের রেশিও, তাহলে এর সঞ্চয় কত হবে, তাহলে এর সঞ্চয় হবে 7x মাইনাস 8y। বি এর সঞ্চয় কত হবে, তাহলে বি এর সঞ্চয় হবে 9x মাইনাস 9y। সি এর সঞ্চয় কত হবে, 12x মাইনাস 15y। এবার এটা আমি এই অঙ্কটা এখানে আমি পুরো করব না, এখানে আমি অঙ্কটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে তখন সলভ করবে। 7x, এক্সের ভ্যালু কত, এই এক্সের ভ্যালু হচ্ছে 32y বাই 21, এটা এক্স ইকুয়াল টু পেয়েছি, তাহলে এখানে এই 7 গণিত এখানে আমরা লিখছি, ঠিক আছে, এ বি আর একটা হচ্ছে সি। তাহলে এখানে 7 গণিত এক্সের ভ্যালু কত, 32y বাই হচ্ছে কত, 21, আর এদিকে মাইনাস 8y আছে, তাহলে এদিকে মাইনাস 8y লিখলাম, এটা আমরা এর ভ্যালু পেলাম। ঠিক আছে, এটা আমরা এর ভ্যালু পেলাম। 7 দিয়ে 3 সাথে কাটা দিল, 3 সাথে 21। এবার এখানে আমরা একটু ওয়াইটাকে কমন নিয়ে নিব, তাহলে এদিকে পড়ে থাকবে কত, 32/3 মাইনাস 8, এটা হলো এ এর মান। বি এর মানটা কত হবে, তাহলে বি এর মানটাও একই রকমভাবে, এটা এ ইকুয়াল টু, এবার বি এর মানটা কত হবে, বি এর মানটা পেয়েছি আমরা 9x মাইনাস 9y, তাহলে 9x, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 32y বাই 21, তাহলে এদিকে হচ্ছে কত, 32y বাই 21 মাইনাস কত, মাইনাস 9y। তাহলে এদিকে 3 দিয়ে কাটা দাও, 3 3 9, 3 দিয়ে 3 7 21, তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে তলায় 7, আর এদিকে আমরা ওয়াইটাকে কমন নিয়ে নিই, তাহলে এদিকে 7 আর উপরে কত হবে, 32 দুগুণে 64 বাই 7 মাইনাস 9, এটা হচ্ছে বি এর ভ্যালু। সি এর ভ্যালুটাও আমরা একই রকমভাবে বের করব, তাহলে সি এর ভ্যালুটাও আমরা বের করব কি, সি এর ভ্যালুটাও আমরা বের করব 12x, 12x এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমাদের বলা আছে কত, এক্স এর ভ্যালু হচ্ছে 32y বাই কত, 21 মাইনাস কত, 15y মাইনাস হচ্ছে 15y। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, 3 দিয়ে কাটা দিলে 3 4 12, 3 7 21, তাহলে এদিকে y আবার কমন নিয়ে নিলে কত পড়ে থাকবে, তাহলে এদিকে এই 4 সাথে 32 গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, 128 বাই 7 মাইনাস হচ্ছে 15, এটা পড়ে থাকবে। এবার এখানে এর ভ্যালু কত পেলাম, এর ভ্যালু আমরা পেলাম এই y কমন নিয়ে আমাদের পড়ে থাকছে কত, 32/3 মাইনাস 8 হলো। বি এর ভ্যালু কত পেলাম, বি এর ভ্যালু আমরা পেলাম এই ওয়াই কমন নিয়ে কি হবে, যে এদিকে হচ্ছে 64/7 মাইনাস 9। ঠিক আছে, একই রকমভাবে এই সি এর ভ্যালু কত পেলাম, এই ওয়াই কমন নিয়ে এদিকে হচ্ছে কত, 128/7 মাইনাস হচ্ছে 15। এবার আমাদের এ বি সি এর সঞ্চয়ের অনুপাত চেয়েছে, তাহলে প্রতি ক্ষেত্রে একই থাকলে সেটা আমাদের কাটা যায়, ওয়াই 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 এগুলো কাটা গেল। তাহলে এদিকটা আমি এবার একটু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই ভ্যালুটি।
প্রথমে এই এখানে এটা আছে, তাহলে এইটার সাথে এটাকে গুণ করে এটাকে মাইনাস করব। ঠিক আছে, যে যদি ধরো 3 আমি লসাগু নিই, তাহলে ওপরে কত পড়ে থাকবে, ওপরে 32 মাইনাস 3 8 24 এটা পড়ে থাকবে, মানে 32 থেকে আমরা 24টাকে মাইনাস করব। অঙ্কটা করেই দিই, যেহেতু যারা বেসিক আছো তারা বুঝতে পারবে না, না হলে। এদিকে 7 ওপরে 64 মাইনাস 7 9 63, আর এদিকে কত হচ্ছে লসাগু, এদিকে হচ্ছে 7, এটাও তলায়, তাহলে এদিকে 7 যদি লসাগু হয় তাহলে ওপরে কত হবে 128 মাইনাস 70 35 105, তাহলে 32 থেকে 24 মাইনাস করলে কত হবে, এদিকে হচ্ছে 8। তাহলে প্রথমে এ এর ভ্যালুটা পেলাম কত 8/3, তারপর বি এর ভ্যালুটা কত পেলাম 1/7, সি এর ভ্যালুটা কত পেলাম, সি এর ভ্যালুটা এদিকে 105, তাহলে 23, 108 থেকে 5 অর্থাৎ 23/7, তাহলে এই 3 7 7 অর্থাৎ এই 3 আর 7-এর লসাগু 21 হয়, তাহলে প্রতিটার সাথে আমরা কি করব 21 এক কাজ করি গুণ করে দিই, তাহলে এটার সাথে 21 গুণ করব, মানে প্রতিটার সাথে আমরা 21 করে গুণ করে দিই, তাহলে এদিকে এটাকে আমরা প্রথমে লিখছি, তাহলে 21 গুণ করলাম, তাহলে 21 গণিত, এটার সাথেও আমরা 21 গুণ করে দিই, তাহলে এদিকে হচ্ছে গণিত 21, আর এদিকেও আমরা 21টাকে গুণ করে দিই, তাহলে মানে নিচের যেটা লসাগু এই লসাগুটাকে আমরা গুণ করব, তাহলে 3 দিয়ে কাটা দাও, 3 7 21, তাহলে এদিকে কত হলো 7 8 56, আর এদিকে 7 দিয়ে 3 7 21, 7 3 7 21, 3 3 9, 3 2 6 69, 9x, এই দ্বিতীয়টা কিছু একটা মনে হয় ভুল হয়েছে আমাদের, ঠিক আছে। এই বি এর মানটা তোমরা একটু প্রথমে একটু তোমরা বের করবে, এই অঙ্কটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেল, যে 56:69 যেটা আমাদের লাস্টে আছে, অর্থাৎ এইটাতে আছে আমাদের 56:69, অর্থাৎ অপশান এ এটাই কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। মাঝের বি এরটা কিন্তু কোনো জায়গায় একটা কিন্তু মিস্টেক হয়েছে, এই অঙ্কটা কিন্তু এ ছাড়া কোনো অপশান নেই, এটাই আমাদের বেসিক কনসেপ্ট। সমীরণের বয়স তার পিতার বয়সের 1/4, তাহলে এখানে 3 জন আছে, সমীরণ তার পিতা অর্থাৎ ফাদার, আর তার বোন রিনা। তাহলে সমীরণের বয়স তার পিতার বয়সের 1/4, তাহলে তার পিতার বয়সের 1/4, তাহলে তার পিতার বয়স 4 হলে সমীরণের বয়স 1 হবে, মানে এইরকমভাবেই করতাম যে সমীরণ আর ফাদার তার পিতার বয়স 1 ধরলে তার সমীরের বয়স হবে কত, সমীরণের 1/4, এই 4টাকে উঠাতে গেলে এদিকে 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এদিকে সমীরণ হচ্ছে সমীরণের বয়স 1 হলে তার বাবার বয়স হবে 4। আবার তার বোন রিনা, মানে সমীরণের বোন রিনার বয়সের 2/3, সমীরণের যে বয়স রিনার বয়সের, তাহলে রিনার বয়স যদি 1 ইউনিট হয় তাহলে সমীরণের বয়স কত হবে 2/3, এই 3টাকে উঠাতে গেলে এদিকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এদিকে আমরা কি পেয়ে গেলাম, তাহলে এদিকে 1 ইউনিট যেটা, এদিকে 1 ইউনিট সমীরণের বয়স যেটা, এখানে 2 ইউনিট, একই কথা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2, তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4 ইউনিটের ভ্যালু 8 হবে, তাহলে এখানে আমরা এই নিচেরটা সবসময় বের করছি, তাহলে এই নিচেরটা বের করলাম, এদিকেও নিচেরটা বের করলাম, আর এই নিচেরটা বের হয়েই আছে, তাহলে 2:8:3 হয়ে যাবে, এটার কিন্তু আমাদের রাইট অ্যান্সার। অপশানগুলো একটু আমাদের ভুল আছে, ঠিক আছে, তো এখানে আমাদের 2:8:3। আমার বর্তমান বয়স আমার পুত্রের বয়সের 3 গুণ, 5 বছর পরে আমার বয়স আমার পুত্রের বয়সে 2.1/2 গুণ হবে, তাহলে আমার বর্তমান বয়স কত হবে, তাহলে আমার যে বর্তমান বয়স সেটা কি আমার পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমার বয়স মানে কি, সেটা তার বাবার কথা বলছে, তার পুত্রের বয়সের 3 গুণ, তার পুত্রের বয়স 1 হলে তার বাবার বয়স হবে 3। 5 বছর পরে, অর্থাৎ এটা আমাদের প্রেজেন্টেরই, এবার 5 বছর পরে বললে আমরা নিচে লিখব, সেটা কি হবে, এই এত গুণ হবে, তাহলে 2 গুণ 4, 5/2 গুণ হবে, 5/2, 5/2 মানে কি, তার ছেলের বয়স যদি 2, মানে ছেলেরটা সবসময় ছোট হবে আর তার বাবার বয়স 5 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই 1, এই ডিফারেন্স হচ্ছে 1 আর এই ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু সমান করে নেব, তাহলে এই দুটোর ডিফারেন্স ওপরে দুটোর সাথে গুণ করব আর ওপরে দুটোর ডিফারেন্স নিচের সাথে গুণ করব,
তাহলে এই দুটোর ডিফারেন্স কত, 2 হচ্ছে, আর এই দুটোর ডিফারেন্স 3 হচ্ছে। তাহলে ওপরের সাথে গুণ করলে কত হবে, এদিকে 3 3 9, আর এদিকে হচ্ছে 3 1 3, আর এদিকে কত হবে 5 2 10, 2 2 4। এবার দেখো এই 9 ছিল, 10 হলো 1 ইউনিট পরে, এখানে 3 ছিল, 4 হলো 1 ইউনিট পরে, কিন্তু এখানে বলা আছে কত 5 বছর পরে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 5। তাহলে এখানে বলা আছে কি আমার মানে কি তার পিতার বর্তমান বয়স চেয়েছে, বর্তমান বয়স হচ্ছে 3 ইউনিট। ও সরি, এখানে আমরা এইটা পাশে গুণ করেছি না, তাহলে এখানে আমাদের বর্তমান বয়স হচ্ছে 9 ইউনিট। তাহলে এখানে 9 ইউনিটের ভ্যালু কত হবে, 5 × 9 45 বছর তার পিতার বয়স। তার যদি ছেলের বয়স চাইতো, তাহলে তার ছেলের বর্তমান বয়স হচ্ছে 3 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 5 হলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 5 15 বছর। যদি 5 বছর পরে বলতো তাহলে এটার ভ্যালু বের করতাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেহেতু প্রেজেন্ট চেয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এক ব্যক্তি প্রাথমিক আয় 7,200 টাকা, তার বেতন 20% বৃদ্ধি পেল, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য 30% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 6% হ্রাস পেল, তার বৃদ্ধিপ্রাপ্ত খরচ কত? এখানে যদি আমি বেসিকভাবে অঙ্কটা করাই অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি একটু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো এখানে বেতন বলা আছে, বেতনটা সবসময় একটু মনে রাখবে, বেতনটা কি খরচ এবং সঞ্চয়ের একটু মধ্যবর্তী সংখ্যা। মধ্যবর্তী যখন আমরা বের করব মানে কি আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব, ঠিক আছে। তাহলে প্রথমে সে 30% বৃদ্ধি পাচ্ছে তার খরচটা, 30% বৃদ্ধি, আর এদিকে 6% তার সঞ্চয় হ্রাস পেল, ঠিক আছে। আর এই বেতনটাকে মনে রাখবে মাঝের সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এদিকে আমাদের 20%, তাহলে এদিকেও 20%, এদিকেও 20%। এবার কি এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে 20 থেকে -6 মাইনাস করতে হবে, মানে 20 থেকে আমাদের মাইনাস করতে হবে কি -6কে, ঠিক আছে। তাহলে এদিকে আমাদের কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এদিকে আমাদের 26 হবে। আর একবার 30 থেকে আমাদের 20 মাইনাস করতে হবে, তাহলে কত হবে 10 হবে। 2 দিয়ে কাটা দিলে কত হবে, 2 দিয়ে কাটা দিলে হবে 13, আর 2 দিয়ে কাটা দিলে হবে 5, ঠিক আছে। তাহলে এদিকে আমরা 13:5 পেলাম। এবার এখানে আমাদের এখানে এবার আমরা কি বলবো, প্রাথমিক তার বেতন কত ছিল, প্রাথমিক বেতন কত ছিল। তাহলে এখানে এই প্রাথমিক আয় ছিল 7,200 টাকা, তাহলে এখানে 7,200 টাকার প্রাথমিক আয় এদিকে আমরা পেয়েছি 13 ইউনিট। তাহলে টোটাল 18 ইউনিটের মধ্যে এই টোটাল 13 আর 5 18 ইউনিটের মধ্যে 13 ইউনিট এটা ছিল প্রাথমিক বেতন। 4 18 72, অর্থাৎ 4 13 52, 5,200। 4 18 72, এদিকে দুটো শূন্য, তাহলে এদিকে হচ্ছে 4 13 52, 5,200 টাকা প্রাথমিক আয়। এবার কি বলা আছে, বর্তমান আয়। বৃদ্ধিপ্রাপ্ত খরচ মানে কি, বর্তমান আয় চেয়েছে, তাহলে বর্তমান আয় আমাদের কত, বর্তমান আয় কি বলা আছে দেখো, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে 30% বৃদ্ধি পায়, খরচই পায় 30% বৃদ্ধি পায়। তাহলে তার বৃদ্ধিপ্রাপ্ত খরচ আমাদের চেয়েছে, কিন্তু কি প্রাপ্ত খরচ চেয়েছে। তাহলে এখানে তার প্রাথমিক আয় ছিল 5,200 টাকা, এটার কি 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 130/100 এই বৃদ্ধিপ্রাপ্ত খরচ চেয়েছে। তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে এদিকে 0, 13 2 26, 6 হাতে থাকলো 2, তাহলে 5 13 65, আর 2 হচ্ছে 67, 6,760 টাকা। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। প্রতি বছর গাছের উচ্চতা 1/8 অংশ করে বৃদ্ধি পায়। বর্তমানে একটি গাছের উচ্চতা যদি 64 সেমি হয়, তাহলে 2 বছর পরে উচ্চতা কত হবে। তাহলে এখানে প্রথমে তার যদি 8 অংশ থাকে, মানে নিচেরটা এই প্রাথমিক উচ্চতা যেটা থাকে, তাহলে এই 8 অংশ প্রথমে তার উচ্চতা ছিল, বা 8 ইউনিট উচ্চতা ছিল, 1 অংশ বৃদ্ধি হলো, তাহলে 9 ইউনিট হলো। এটা কি প্রথম বছরে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে কি ছিল, প্রথমে তার 8 ইউনিট গাছের উচ্চতা ছিল, সে 1 অংশ বৃদ্ধি পেয়ে হলো 9 ইউনিট। তাহলে এখানে বলা আছে গাছের উচ্চতা 64 সেন্টিমিটার, কিন্তু এখানে আমরা পেয়েছি কত, 8 ইউনিট। তাহলে এই 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 64, যেটা হচ্ছে কি 8-এর 8 গুণ। তাহলে এখানে 9 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 9 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে এটার আমরা কি করব, 8 গুণ করব, ঠিক আছে। তাহলে এদিকে 8 9 72 হলো। তাহলে প্রথম বছরে তার এই গাছের উচ্চতাটা কত হলো, 1/8 অংশ বৃদ্ধি পেয়ে 64 থেকে হলো কত, 72 সেন্টিমিটার। কিন্তু এখানে আমাদের কি বলা আছে, 2 বছর পরে বলা আছে। তাহলে 2 বছর পরে তার আবার কি হবে, 8 ছিল, তার পরের বছর আবার 9 হবে,
ঠিক আছে। তাহলে এখানে প্রথম বছরে তার বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 72, কিন্তু এখানে এবার দ্বিতীয় বছরে এবার তার এখানে কত ছিল, 8 ছিল। ঠিক আছে, মানে 8 ছিল, গাছের উচ্চতা 8 ইউনিট, কিন্তু এই একাংশ বৃদ্ধি পেয়ে 9 ইউনিট। তাহলে কিন্তু এখানে পেয়েছি আমরা কত, 72। তাহলে এখানে 8 ইউনিটের ভ্যালু এবার কি হয়ে যাবে, 72 হয়ে যাবে, যেটা হচ্ছে কি এটার 9 গুণ, তাহলে 8 9 72। একই রকমভাবে তাহলে এখানে 9 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 9 ইউনিটের ভ্যালু এটার 9 গুণ হয়ে যাবে, তাহলে 9 9 81 সেন্টিমিটার। তাহলে প্রথম বছরে যদি চাইতো তাহলে 72 সেন্টিমিটার হতো, যদি দ্বিতীয় বছর চাই তাহলে সেটা হয়ে যাবে আমাদের 81 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2 বছর পরেই চেয়েছে, তাহলে 81 সেন্টিমিটার এটা আমাদের কিন্তু রাইট অ্যান্সার। 3 ও 27 মধ্যবর্তী সমানুপাতি কত? তাহলে মধ্যবর্তী সমানুপাতি আমরা এইভাবে জানি যে শুধুমাত্র কী করব, এই দুটো সংখ্যাকে রুটের মধ্যে গুণ করব, তাহলে 3 গণিত 27, তাহলে এদিকে 3 27 কত হয়, 81, সেটা বাইরে বেরিয়ে এসে কত হবে, 9 হবে, কারণ 9 9 81 হয়, যেটা ও অপশানে আমাদের রুট 81 পর্যন্তই আছে। ঠিক আছে, রুট 81 পর্যন্তই আছে, অর্থাৎ অপশান সি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে যদি রুট 81 না থাকতো তাহলে কোনোটি 9 হয়ে যেত, কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অ্যাকচুয়াল যে রাইট অ্যান্সার সেটা হয়ে যাবে আমাদের কত, 9, কারণ 9 9 81 হয়। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে 570টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত এত অনুপাত এত অনুপাত এত হলে বাক্সে 50 পয়সার মুদ্রা কতটা আছে? তাহলে এখানে আমরা প্রথমে এই টাকাটা লিখবো, যে প্রথমে 1 টাকা আছে, তারপর কত আছে, 50 পয়সা আছে, তারপর হচ্ছে কত, 25 পয়সা, তাহলে এদিকে আমরা লিখলাম 25 পয়সা। এবার এখানে আমাদের কি বলা আছে, এখানে আমাদের মূল্যের অনুপাত অর্থাৎ প্রাইস রেশিও বলা আছে। প্রাইস রেশিও কত, 5 ইউনিট, 3 ইউনিট আর একটা হচ্ছে 2 ইউনিট। এখানে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু মুদ্রা আছে তাহলে এখানে আমাদের কয়েন রেশিও বের করতে হবে। এবার কি করে বের করব, দেখো 1 টাকার কয়েন আছে, 5 টাকা হতে কটা কয়েন লাগবে, 1 টাকা আছে, এখানে আমাদের 1 টাকা আছে, 1 টাকার আমাদের প্রাইস রেশিও বলা আছে। ঠিক আছে, যে আমাদের এই মূল্যের অনুপাত বলা আছে 5 টাকা, তাহলে 1 টাকার 5 টাকা হতে কটা কয়েন লাগবে, নিশ্চয়ই 5টা কয়েন লাগবে। তাহলে এখানে আমরা কি করলাম, 5কে 1 দিয়ে গুণ করলাম, মানে ভাগ করলাম, তবেই তো 5 টাকা হবে। যে 1 টাকার কয়েনগুলো 5 টাকা হতে কটা কয়েন লাগবে, 5টা কয়েন লাগবে, মানে 5কে 1 দিয়ে ভাগ করলাম, 5 হলো। একই রকমভাবে এখানে আমরা কি করব, এই নিচেরটাকে ওপরের সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে এখানে নিচেরটা এটা আছে, তাহলে এই আর ওপরের সংখ্যা কত আছে, 50 পয়সা। 50 পয়সা মানে কত, 1/2 টাকা, মানে 50 পয়সাকে এই টাকা করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 1/2/2টা উল্টে আবার ওপরে চলে যাবে। একই রকমভাবে এটাকে এবার ভাগ করব 2, 25 পয়সা মানে কত, 1/4, তাহলে এখানে 1/4টাকে উল্টে আবার উপরে চলে যাবে। তাহলে কয়েনের রেশিও হয়ে গেল 5:6:8। টোটাল কয়েনের রেশিও কত, 5 আর 6 11 আর 8 হচ্ছে 19 ইউনিট। টোটাল মুদ্রা অর্থাৎ কয়েন কটা আছে, এখানে আমরা এটাকে যোগ করে পেলাম 19 ইউনিট পেলাম, কিন্তু এখানে বলা আছে এটা 570টা, তাহলে এখানে আমাদের এই 19 ইউনিটের ভ্যালু কত, এই 19 ইউনিটের ভ্যালু হচ্ছে 570টি মুদ্রা। 1 ইউনিটের ভ্যালু কত, 30টি, তাহলে এখানে আমাদের বলা আছে বাক্সে 50 পয়সার মুদ্রা কত আছে, তাহলে 50 পয়সা, আর মুদ্রা কটা আছে, মুদ্রা রেশিও আমাদের এটা পেয়েছি, তাহলে এখানে 6 ইউনিট, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 30 হলে তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 30 × 6 অর্থাৎ 3 6 18, অর্থাৎ 180টি কিন্তু 50 পয়সার মুদ্রা আছে। কোশ্চেন 99, 3 ও 200-র মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 7 দ্বারা বিভাজ্য? প্রথমে কি করব, এই 3 দ্বারা একবার ভাগ করব, মানে 7-এর থেকে যেহেতু ছোট আছে কিছু করতে হবে না, শুধুমাত্র এই 200কে 7 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 200কে 7 দিয়ে ভাগ করে দাও। এখানে যদি 3-এর থেকে বড় থাকতো, তাহলে যেমন হয়তো বলা আছে 15 বলা আছে, তখন আমরা কি করতাম, এই 15কে একবার 7 দিয়ে ভাগ করতাম আর 200কে 7 দিয়ে ভাগ করতাম, ভাগ করে যে ভাগফলটা হতো সেই ভাগফলের ডিফারেন্সটা আমরা নিতাম, সেই ডিফারেন্সটা ততগুলো সংখ্যা আছে। তো এখানে আমাদের প্রথমে ছোট আছে, তাহলে ছোটোটাকে আমরা নেব না, শুধু আমরা 200কে এই 7 দিয়ে ভাগ করে দিলে যে ভাগফলটা, সেই ভাগফলটা আমাদের অ্যান্সার হয়ে যাবে।
তাহলে এখানে 7 দুগুণে 14 আর এদিকে হচ্ছে 6 0, তাহলে 7 8 56। তাহলে এখানে ভাগফলটা নেব, ভাগশেষটা নেব না কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে ভাগফলটা এখানে 28, তাহলে 28টা কিন্তু সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য। এখানে যদি এখানে 3-এর থেকে যদি বড় সংখ্যা থাকতো যেমন 15, তাহলে কত সংখ্যা বলতো যে 15 ও 200-র মধ্যে কতগুলি সংখ্যা আছে 7 দ্বারা বিভাজ্য, তাহলে 15কে 7 দিয়ে ভাগ করতাম, কত 7 দুগুণে 14। তাহলে এখানে 2 আমরা কি করতাম, ভাগফলটা নিতাম, তাহলে 2 ভাগফল নিলাম, আর এদিকে আমরা কত ভাগ করে কত পেলাম 28। তাহলে 28 আর 2 এর লস মানে ডিফারেন্স কত হবে 26। তাহলে এই 15 থেকে 15 ও 200-র মধ্যে যদি 7 দ্বারা বিভাজ্য হবে 26টি, ঠিক আছে। এখানে আর যদি এই সংখ্যা দেখে, এখানে যে কোনো সংখ্যা থাকুক 7 দ্বারা 6 দ্বারা যাই দ্বারা বলুক, এরকম আমরাই করবো যেন এইটা যদি ছোট থাকে, এই সংখ্যা যেখানে যেটা দ্বারা বিভাজ্য এটার থেকে যদি এটা ছোট থাকে, তাহলে আমরা শুধু বড় সংখ্যাটাকে ভাগ করব, ভাগফলটাই হয়ে যাবে আমাদের অতগুলি সংখ্যা আছে। এরপর 100 নম্বর কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন। তো এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো অঙ্কটাই বলছে যে কোনো একটি দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। 15% উঠে কি হয়, তলায় 100 হয়, এটা আমরা জানি। এবার লস বলা আছে, ঠিক আছে, 5 দিয়ে একটু কেটে দাও, 5 3 15, 5 20 100। লস বা লাভ যাই বলা থাকুক, নিচেরটা আমাদের ক্রয় মূল্য হয়, ঠিক আছে। যে ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, বিক্রয় মূল্য কত হবে 3 টাকা লস করে বিক্রি করেছে, তাহলে এখানে বিক্রয় মূল্য হয়ে যাবে কত 20 টাকার জিনিস 3 টাকা লস করে বিক্রি করেছে, তাহলে সে নিশ্চয়ই 17 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও চেয়েছে, তাহলে 20 অনুপাত 17, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে আছে।